শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের সাথে নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টায় সেনা, বিমান ও নৌবাহিনী সহ বিজিবি সদস্যরা। নেতাকর্মীদের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হতে বললেন তারেক রহমান। এনসিপি সহ সনদ সই না করা দলগুলোকে দূরত্ব কমানোর আহ্বান বিএনপি। গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে পড়েছে সনদে স্বাক্ষরকারীরা, বলেছেন নাহিদ। আইনি ভিত্তি স্পষ্ট হলে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। টানা আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, পাশাপাশি যোগ দিয়েছেন সিভিল এভিয়েশন, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সাময়িক বন্ধ আছে বিমানবন্দর। ঢাকামুখী বিমানগুলো পাঠানো হয়েছে চট্টগ্রাম ও সিলেটে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার দুপুর 2:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। দ্রুত আগুন বাড়তে থাকলে তার নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি যোগ দেয় সিভিল এভিয়েশন, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভানোর সময় আহত হন ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন। আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর ফলে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে চান যেন তার মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে যেন দাঁড়াতে পারে, সেভাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি প্রত্যেককে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার শপথ নেবার পরামর্শ দিয়ে বলেন, এটি বিএনপির আগামী রাজনীতির পরিকল্পনা এবং লক্ষ্য ও উদ্দেশ্য। আহমেদ সারোয়ারের রিপোর্ট। আমাদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী স্বাস্থ্যসেবার আয়োজন করা হয় বগুড়ার গাবতলীতে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। এতে লন্ডন থেকে সস্ত্রীক ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য, সেজন্যই জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ। মানুষের জন্য এই বিষয়টি বিবেচনা রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজ শুরু হয় জানিয়ে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের প্রতি বেশ কিছু পরামর্শ দেন। আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যেই এলাকায় আছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে, যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি। অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। তারেক রহমান জানান, বিএনপি দেশের মানুষকে ভালো রাখতে চায়, তাদের জন্য কাজ করতে চায়। আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমরা চাই দেশের মা বোনদেরকে, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব, ঠিক একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি সেটি সংক্ষেপে আমি 2টি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মেডিকেল ক্যাম্পে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি, কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি। এই সংকল্প নিয়েই
গত ২৬টি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৭,০০০ রোগীকে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, চক্ষুসহ সব ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মোবাশ্বের, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা কিন্তু আজকে দুপুর থেকে শুরু হয়ে এখন অবধি প্রায় 5 ঘন্টা হতে চলেছে। তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি যে এয়ারপোর্ট এলাকার যেই নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু বর্তমানে জোরদার করা হয়েছে। এর বিশেষ করে জোরদার করা হয়েছে তার কারণ হলো যে এই এলাকাটাতে কিন্তু আগের চেয়ে এখন বহিরাগতদের পরিমাণ বাড়ছে। তো সেটাকে কেন্দ্র করে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত রয়েছেন। তাছাড়া আমি যদি আপনাদেরকে একটি বিষয় জানাই, আগুনের যেই জায়গাটিতে আগুন লেগেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই জায়গাটিতে কিন্তু এখন আগুন কিছুটা, অর্থাৎ আমরা কালো ধোঁয়া দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। তার মানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও মাঝে মাঝে আমরা আগুনের যে শিখা, সেটি কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি এই জায়গার যে এখন পরিস্থিতি, সেটি হলো যে ফায়ার সার্ভিসের 37টা ইউনিট কাজ করছে এবং অনবরত তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া এখানকার যে অত্যাধুনিক যন্ত্র রয়েছে ফায়ার সিভিল ডিফেন্সের, তাদের অর্থাৎ যেই স্প্রেইং যে মেশিন, হাইড্রোলিক যে মেশিন, সেটি দিয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাছাড়া লেডার দিয়েও তারা এই আগুনের যে জায়গাটি, সেই জায়গাটিতে পানি স্প্রে করার চেষ্টা করেছে। বর্তমানে কিছুটা আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনের যেই ধোঁয়া, সেটি কিন্তু এখনও এখান থেকে বের হচ্ছে। তো কিছুক্ষণ আগে আমাদের এখানে উপদেষ্টা কথা বলেছিল। তিনি জানিয়েছেন যে যখন আগুনটি নিয়ন্ত্রণে আসবে, তারপরে হয়তো বা সিভিল ডিফেন্স অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি আরেকটা বিষয় বলে রাখতে চাই যে যেহেতু একটা কার্গো ভিলেজে জিনিসটা আগুনটা লেগেছে, যেহেতু এখানে আমদানিকৃত পণ্য মজুত রাখা হয়, সেই মজুতকৃত কি পরিমাণ পণ্য এখানে আসলে নষ্ট হয়েছে, সেই বিষয়টি আসলে ব্রিফিংয়ের পরেই জানা যাবে। তাছাড়া আরও একটি বিষয় যদি বলে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই এয়ারপোর্টে কোনো বিমান উড্ডয়ন এবং অবতরণ দুটোটাই বন্ধ রাখা হয়েছে এবং এর কারণে কয়েকটি ফ্লাইট তাদের রুট ঘুরিয়ে চিট্টগং যে এয়ারপোর্ট, সেখানে আসলে অবতরণ করেছে। তাছাড়া সার্বিক পরিস্থিতি বলতে গেলে এখানে যে পরিস্থিতি বহিরাগতরা রয়েছে এবং এদের পাশাপাশি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল আমার কাছে। মোবাশ্বের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ জানাচ্ছিলেন সেখানকার অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর। ছোটখাটো মতভেদ ভুলে জুলাই সনদে স্বাক্ষরের মতো আগামী নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে কয়েকটি দলের স্বাক্ষর না করার প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর পানি ভবনের সাধারণ সভা ও সম্মেলন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে দেশ উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে যাবে। জুলাই সনদে স্বাক্ষরের মতো জাতীয় নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে, সেগুলো দূর করে
যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচনে আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন। এদিকে জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এ সময় এনসিপি সহ কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়ে কথা বলেন তিনি। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে, এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়, সেটা উন্মুক্ত আছে, ভিন্ন মত থাকতেই পারে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যানারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে বলেও অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমেদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে সে বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর এ ব্যাপারে কি বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ? রায়হান, আসলে আপনাকে যদি বলি, আগুন কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে নেই। সীমাহীন প্রচেষ্টা চলছে। বিশেষ করে আমরা যেটি সবশেষ জেনেছি যে 37টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 1:30টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে, এখন প্রায় 8টা বেজে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে, আমার পেছনে ঠিক ধোঁয়ার কুণ্ডুলি, এবং পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এবং এখান থেকে যতদূর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ভবনের ভেতরে যেই সব গোডাউন রয়েছে, অর্থাৎ আমদানিকৃত যেসব মালামাল, যেসব পণ্য এখানে রয়েছে, সেই পণ্য কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং শত প্রচেষ্টায়, শত ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শত প্রচেষ্টায়ও কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বরং এটি যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে অবশিষ্ট পণ্য থাকছে, ততক্ষণ পর্যন্ত মনে হয় জ্বলছে। অর্থাৎ 8 নম্বর গেট থেকে শুরু হওয়া এই আগুন এখন কিন্তু পুরো এলাকা, অর্থাৎ যেখানে আমদানিকৃত পণ্য খালাস হয়, বিশেষ করে কুরিয়ার যে ডিপো রয়েছে, তারপরে যেখানে গার্মেন্টসের পণ্য আসে, যেখানে বিশেষ করে গার্মেন্টসের মেশিনারিজ আসে, এবং সবশেষ যেখানে রাসায়নিক জিনিসপত্র যেখানে আনা হয়, কেমিক্যাল যেখানে রাখা হয়, সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। কিছুক্ষণ আগে বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা, যিনি বিমান বাংলাদেশের চেয়ারম্যানও তিনি দায়িত্ব পালন করছেন, তিনি এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি স্পষ্ট করেই বলেছেন যে এখন সবচেয়ে প্রাথমিক, সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এনে বিমানবন্দরকে সচল করা। এবং বিমানবন্দর যতক্ষণে না সচল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের যেমন দুর্ভোগ হবে, একই সঙ্গে কিন্তু বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে প্রথম তাদের প্রায়োরিটি হচ্ছে যে কোনো উপায়ে এই বিমানবন্দরকে সচল করা, এবং সেই সচল করার মধ্য দিয়ে তারপরে মূলত এটি কি নিছক দুর্ঘটনা নাকি এটি কোনো নাশকতা, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে, সেই বিষয় নিয়ে কিন্তু এখনই কোনো মন্তব্য করেননি এই বিমান এবং পর্যটনের দায়িত্বে থাকা যিনি বিশেষ করে মন্ত্রী রয়েছেন তিনি। এবং সব মিলিয়ে এখনও কিন্তু আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিট তারা কিন্তু এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বোচ্চ। তো এখানে সেনাবাহিনীর সদস্যরা মূলত আসলে বিশেষ করে উৎসুক জনতা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সব মিলে আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, যতক্ষণ পর্যন্ত না এই আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত মূলত আসলে এখানে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। তো রায়হান, এই ছিল আমার কাছে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, সহকর্মী মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর। বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,
বিনিয়োগ ও অর্থনৈতিক কাঠামোতে নানামুখী নিয়ন্ত্রণ থাকলে অনিয়ম ও দুর্নীতি বাড়ে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ AFSDS আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশে কর্মসংস্থান মহা ঘাটতি ও বিনিয়োগ খরা চলছে। বলেন, ইশতেহারে যে প্রতিশ্রুতি দেয়া হয় তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা, অর্থ সক্ষমতা আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তারা বলেন, শিক্ষা খাত বেহাল অবস্থা ও দক্ষ মানব সম্পদ তৈরি না হওয়া নেতিবাচক প্রভাব তৈরি করছে। বলেন, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় নজর দিতে হবে। সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অর্থনীতির গতিশীলতায় সবাইকে যুক্ত করতে হবে। রপ্তানি খাতের বহুমুখীকরণ ও সহায়তার আওতা বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, অর্থনীতিকে সুরক্ষা দিতে কাজ চলমান আছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। এনসিপি নয়, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের সাথে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলেই তাতে স্বাক্ষর করবে এনসিপি। এ সময় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান নাহিদ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে জুলাই সনদের দাবি জানিয়ে আসলেও শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। শনিবার এ বিষয়ে তাদের অবস্থান জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নেতারা। লিখিত বক্তব্যে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলে তাতে স্বাক্ষর করবে এনসিপি। গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিয়ে জাতীয় রাজনীতি থেকে পিছিয়ে পড়েনি এনসিপি, বরং যারা অংশ নিয়েছে তারাই গণ অভ্যুত্থান থেকে দূরে সরে এসেছে। অন্য যেই দলগুলা স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্কীয় সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল, আমরা এবার সেটা হতে দিব না। এ সময় জুলাই আহত যোদ্ধাদের ফেসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেন নাহিদ ইসলাম। হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী, যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে, তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক দেয়া নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানেরও সমালোচনা করেন এনসিপির নেতারা। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয়, তারা যদি গায়ের জোরে বা অন্য কারো প্রেসক্রিপশনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সরকার এবং জামাতের ছায়া থেকে বের হতে এনসিপি জুলাই সনদ সই করেনি বলে মনে করেন বিশ্লেষকরা। দলটি শেষ পর্যন্ত সনদে সই করবে বলেও মনে করেন তারা। বলেন, রাজনৈতিক ইচ্ছা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। ৭১-এর স্বাধীনতার ইশতেহারের মতো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পরবর্তী সংসদ অনুমোদন দেবে বলেও আশা করেন তারা। রিপোর্ট ইমরুল কায়েসের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে শুক্রবার সই হয়েছে জুলাই সনদ। বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল এতে সই করেছে। তবে সই করেনি এনসিপি সহ 4টি বাম দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে একমত হয়েছে। সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদ আগামীর গতিপথ নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। সনদে এনসিপির সই না করাকে কিছুটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা। মনে হয় একটা দিক
লাভ হয়েছে এনসিপির, যে এনসিপির বিরুদ্ধে যে একটা ট্যাগিং ছিল যে এই সরকারের একটা শ্যাডো, মানে তাদেরই সরকার, কিংবা জামাত ইসলামের সঙ্গে তাকে যে ট্যাগ করে দেওয়ার যে একটা মানে একটা সন্দেহের সৃষ্টি কিংবা অভিযোগের অবস্থা তৈরি হয়েছিল, সেই দিক থেকে মনে হয় এনসিপি যদি এটা কাটিয়ে উঠে তার স্বকীয়তা অর্জন করতে পারে, এই দিকটাই কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে হয়। সময় আছে তো, এখনও হয়তো সিগনেচার করবে না যে তা না, বাট এইটা তারা এখন রাজনৈতিক কাজে তারা ব্যবহার করতে পারবে। জুলাই অভ্যুত্থানে একটি মানে বড় একটি ভূমিকা পালন করেছে এখন যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে। সো ওনাদের অনেক রাগ অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওনাদের দাবিগুলো যিনি এই জুলাই সনদ যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে আমরা 31 তারিখ পর্যন্ত তো এই কমিটি আছে। সো এটি বাস্তবায়নের জন্য যাদের আরও নতুন করে ইনক্লুড করা দরকার তারাও কিন্তু ইনক্লুড করতে পারবে। সো আমার মনে হয় না এটা কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হবে, এটা দশা কেটে যাবে। ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকাতে রাজনৈতিক দল এবং শীর্ষ নেতাদের ঐকান্তিক ইচ্ছাকে জরুরি বলছেন বিশ্লেষকরা। স্বৈরতন্ত্রের কথা কি কখনো কনস্টিটিউশনে থাকে? তাহলে এই বিষয়টা তো কনস্টিটিউশনে ধারণ করা হবে ভবিষ্যতে। রাজনৈতিক সদিচ্ছা না থাকে, জনগণের প্রতি যদি দায়বদ্ধতা তৈরি না হয়, তাহলে কেবলমাত্র এই সমস্ত চুক্তি দিয়ে, সাংবিধানিক খুব কঠোরতা দিয়ে আপনি এক ধরনের গণতন্ত্রহীনতা রোধ করবেন, এগুলো রোমান্টিক এক্সপেকটেশন। যারা মানে ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারাই তো এটা স্বাক্ষর করেছে। সো তারা তো কমিটমেন্ট আছে, মানুষের কাছে একটা কমিটমেন্ট দেওয়া আছে, সেই কমিটমেন্ট ভঙ্গ করার দুঃসাহস কেউ দেখাবে বলে আমি মনে করি না। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন 20% বাড়ি ভাড়ার দাবিতে অনড় থাকবেন তারা। এর আগে বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার মূল বেতনের 5% ন্যূনতম 2000 টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলেছেন এখন 10% দিতে হবে, সামনের বছর 10% দিতে হবে। আজকে 7 দিন আমাদের আন্দোলন চলমান। আজ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর কোনো একজন সদস্য আমাদের খোঁজ খবর নিতে আসেনি যে এখন আমাদেরকে 10% দেন, পরবর্তী বাজেটে আমাদেরকে 10% দেন, আপনারা প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু আপনারা কিছু দালালদেরকে নিয়ে মনে করছেন শিক্ষকদের দাবি ব্যর্থ করে দিবেন, তা কখনো হবে না। তারা কিছু মিস ইনফরমেশন দিয়া জনগণের সাধারণ শিক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। বিএনপি জনগণের বিপক্ষের দল না, বিএনপি হচ্ছে জনগণের দল, বিএনপি শিক্ষকের দল। এই সেলিম বই একজন আর শিক্ষকের জন্য অনেক অবদান ছিল, হয়তো আজকে সে রিটায়ার। 1% কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে, এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআরএফকে নিতে হবে। জুলাই সনদের উপর ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম নির্ভর করে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক, ফ্যাসিস্টদের বিচার হবেই। জুলাই সনদ হলেই যে বিচার প্রক্রিয়া দ্রুত হবে বা না হলে হবে না এমন কোনো বিষয় নেই। বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী হবে। দায়িত্ববোধ থেকে জুলাই গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ অনেক পিছিয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 90-এর গণ অভ্যুত্থানের পর 24-এর গণ অভ্যুত্থান রাজনীতির ইতিহাসে অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে। এত মানুষের রক্ত এবং পঙ্গুত্বে অর্জিত জুলাই সনদ ব্যর্থ হতে পারে না বলে মনে করেন দেশের প্রধান আইন কর্মকর্তা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়নের উপর। বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইন কাঠামো অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের
সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রুহুল কুদ্দুস কাজল বলেন, জামাত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে, তবে বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী সে সুযোগ নেই। তিনি জানান, মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে তার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ঝিনাইদহ ৩ মহেশপুর কোটচাঁদপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় নির্বাচনী এলাকার উন্নয়নে নিজের ভাবনার কথা তুলে ধরেন। আবারও ৪৮ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতি দিয়েও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আফগানিস্তান পাকিস্তান। শুক্রবার প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় ৮ ক্রিকেটার সহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। উরগান ও বার্মাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নিহতের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। বিনা উস্কানিতে আফগানিস্তানের সার্বভৌমত্বে এই ধরনের হামলায় ক্ষোভ জানিয়েছে পাতকিয়া কমান্ডিং সেন্টার। তালেবান বাহিনী পাকিস্তানে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এদিকে চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় আলোচনায় বসছেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা। শুক্রবার পাকিস্তানি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে। শনিবার আফগান প্রতিনিধি দলের সেখানে পৌঁছার কথা রয়েছে। দেশের কৃতি খেলোয়াড়দের নিয়ে যাত্রা শুরু করল জাতীয়তাবাদী ক্রীড়া দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করতেই সংগঠনটি গড়া হয়েছে। জিয়া আন্তঃথানা ফুটবলের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন তিনি। ফাইনালে হাতিরঝিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাটারা থানা। মনির হোসেন খানের রিপোর্ট। গত বছর মিরপুর সিটি ক্লাব মাঠে শুরু হয়েছিল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান মাঠে পর্দা নামলো টুর্নামেন্টের। হাতিরঝিলকে হারিয়ে শিরোপা উঠল ভাটারার হাতে। ফাইনালের দিনে এসেছে আরো বড় ঘোষণা। বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী ক্রীড়া দল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যতে খেলাধুলা হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। দলীয়করণ মুক্ত করার জন্য তো এটা তো সরাসরি তো বিএনপি করতে পারতো সবাই। বিএনপি করার প্রয়োজন তো নাই। যারা ক্রীড়াবিদ তাদেরকে তাদের জায়গায় রাখতে হবে এবং তাদের বিকাশের জন্য তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দিতে হবে এবং সেটা বিএনপি যদি ক্ষমতায় যায় তা নীতিগত যত সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত নিতে হবে। বিনিয়োগ যেখানে দরকার বিনিয়োগ করতে হবে। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দেয় লক্ষ্য বলে জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তাদের কোনো রাজনৈতিক কোনো কাজ নাই। তারা অ্যাবসলিউটলি রাজনীতির বাইরে থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলোয়াড়দেরকে সুসংগঠিত করে কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি নতুন মাত্রায় যোগ করতে পারি এবং সেই নতুন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। সব ধরনের খেলাকেই প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি কমিটির সদস্যদের। অন্যান্য খেলাগুলিতে ফুটবল ক্রিকেট বাদ দিয়ে আমরা কিন্তু অনেক কিছু হারিয়েছি। সেটা দাবা বলেন, শুটিং বলেন, আপনি অন্যান্য খেলা বলেন, আর্চারি বলেন, মানে আমরা কিন্তু যা আমাদের পাওয়ার কথা সেটা পাচ্ছি না। অবশ্যই আমাদের এই কমিটির এখানে একটা বিশেষ নজর থাকবে যাতে এই খেলাগুলি আবার তাদের হারানো যে গৌরব সেটা পুনরুদ্ধার করতে পারে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুণগত মান পরিবর্তনে এবং উন্নয়নে ক্রীড়াবিদরা যাতে ক্রীড়াকে ডেভেলপ করতে পারে সেই কারণে কিন্তু এই ক্রীড়া দলের আজকে উন্মোচনা হয়েছে। ক্রীড়া দলের মুখ্য আহ্বায়ক উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, সদস্য সচিব সাফজয়ী ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী। ক্রিকেটার, ফুটবলার ছাড়াও কমিটিতে আছেন বিভিন্ন ডিসিপ্লিনের তারকা ক্রীড়াবিদরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের সাথে নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টায় সেনা, বিমান, নৌবাহিনী সহ বিজিবি সদস্যরা। নেতাকর্মীদের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হতে বললেন তারেক রহমান। এনসিপি সহ সনদ সই না করা দলগুলোকে দূরত্ব কমানোর আহ্বান বিএনপি। গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে পড়েছে সনদের স্বাক্ষরকারীরা, বলেছেন নাহিদ। আইনি ভিত্তি নষ্ট হলে সই করবে এনসিপি, আইনি ভিত্তি স্পষ্ট হলে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। টানা আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।